নিজের ভবিষ্যৎ কিছুটা তো নিজের কর্ম দিয়ে করতে হয়। আমার তো ভাগ্য সাথ আছে, ঠিক আছে, আমি আয়াসে বসে রইলাম, আমি অন্যের এগেনস্টে বা এমন কিছু কাজের ধারা আমাকে দিয়ে তৈরি হলো যে সেখানে সৃষ্টির বিপক্ষে যাচ্ছে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এফেক্ট করে তার ভাগ্যের উপরে বা লাকের উপরে। ক্যালকুলেশন করে কি সত্যি সবকিছু প্রেডিক্ট করা সম্ভব ইন ফিউচার? একদম সম্ভব। এখানেও কি লাক যে মানুষের ঠিকঠাক অ্যাস্ট্রোলজারের হাতে পড়লো নাকি ভুলভাল কোনো ফ্রডের হাতে পড়লো? এটা অবশ্যই লাক। আমি একটা শিশুকে পৃথিবীতে নিয়ে আসার মুহূর্তটা কোন সময়টাকে বেছে নেব, প্রপার অ্যাস্ট্রোলজি মতে, বৈদিক অ্যাস্ট্রোলজি মতে স্টোনগুলোর কোনো জায়গা নেই। যেখানটা তুমি হেরে যাচ্ছ সেইখান থেকে তোমার জেতার রাস্তা শুরু হচ্ছে। 7টা সপ্তাহ করার পরে তুমি দেখো কি রেজাল্ট আসে। সত্যি কি হাতে দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই 200% দেখা যায়। এই মুহূর্তেও কি ভাবছে, কি করতে চাইছে সেটাও কিন্তু বলা যায়। মারণ ব্যাধি থেকেও ফিরে এসেছে। কবজে প্যারানর্মাল ব্যাপারটা কিন্তু অনেকটাই অ্যাপ্লিকেবল ফর বাস্তু। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন আজকে আমার সাথে গেস্ট শ্রী খনাশ্রী ম্যাডাম। নমস্কার। শুভেচ্ছা সবাইকে, আপনাকেও। অবশ্যই শুরু করি। একদম প্রথমেই আমার দর্শকদের জানার জন্য বলি, সেটা হচ্ছে দিদি কিন্তু প্রায় 20 বছর বা তারও বেশি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসের মধ্যে আছেন, এবং দিদি কিন্তু একজন এক্স প্রিন্সিপাল অলসো, মানে বুঝতেই পাচ্ছেন, মানে একদম শিক্ষিত একজন মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজির প্রেমে পড়ে গেছেন। তো দিদি, প্রথমেই জানতে চাইবো যে তোমার এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে আসা কীভাবে? বেসিক্যালি দেখো ভাই, বলতে গেলে কিন্তু সাবজেক্টটা নিয়ে একটা ভালোবাসা শুরু থেকেই ছিল। ভালোবাসার সঙ্গে সঙ্গে কিছু মানুষের সেই ভালোবাসাটাকে কিভাবে বাকিদের কাজে লাগানো যায় সেটার একটা পরিকল্পনা মাথার মধ্যে ছিল। আর এক্ষেত্রে আমাকে সব থেকে বেশি উৎসাহিত করেছে খুব ছোট্ট ছোট্ট আমার সন্তান সম স্টুডেন্টরা। আচ্ছা। তাদের প্রেরণাতে, এবং আমার কিছু বন্ধুও আছেন, তারা এই জায়গাটাকে আমাকে আসার কথা ভেবেছেন, এবং শুধু ইকোনমিক্যাল দিকটা নয়, সেটা কিন্তু বাদ রেখে বাকি সব মানুষের সামনের জনের একটা যে ভবিষ্যৎ কি করে একটা ট্র্যাকটা সুন্দর করে তার তৈরি করে দেওয়া যায় বা সুন্দর হয়, সেটা কিন্তু সেই সব মানুষগুলোর উৎসাহেই আমি আজকে এখানে আসতে পেরেছি। তোমাদের সবার সামনে আছি। একদম একদম বলছি, সেটা হচ্ছে তুমি তো বহু মানুষের প্রেডিকশন করেছো, তো তোমার মতে কি সত্যি যে মানুষ যে সময়টা নিয়ে ভূমিষ্ঠ হয়, সেই সময়টা যে অ্যাস্ট্রোলজিক্যালি যে চার্টটা তৈরি হয়, এটাই কি শেষ? মানে এটাই আলটিমেট একটা মানুষের ফিউচার বলো, ভবিষ্যৎ বলো, সবকিছুর জন্য? দেখো, একটা কথা বলি, অবশ্যই ওটা একটা বড় অংশ, কিন্তু তার সঙ্গে তার গ্রুমিং, তার সঙ্গে তার মানে কাজের ধারা, এগুলোও কিন্তু অনেকটাই এফেক্ট করে তার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এবং সেই ভাগ্য পরিবর্তনটা কিন্তু তোমার কাজের ধারার সঙ্গে সঙ্গেও বলবো, সেই একটা পোর্শনে সেই সময়কার যে দশা অন্তর্দশা গোচর থ্রু আউট, একটা মানুষ খুব ভালো কাজ করে গেলেন, অথচ একটা সময় তাকে দেখা গেল প্রচন্ড বিপাকে পড়েছেন। ওই স্টেজটার মধ্যে উনি যে সময় জন্ম নিয়েছেন সেই সময়কার দশা অন্তর্দশা সবটাই মিলিয়ে দেখতে হবে। এই দুটোই যখন কোনো রকম ম্যাচ করলে তখনই ভালো মন্দটা ডিপেন্ড করছে। খুব একটা ভালো জিনিস জানলাম। এবারে আমাকে দিদি একটা জিনিস বলো, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমরা তো বহু সময় ধরেই কিন্তু একটা প্রচলিত শুনে এসেছি খনার বচন। একদম। তো তোমার নামের মধ্যে সেই খনা অংশটা দেখতে পাচ্ছি। তো তোমার বাণী বা তোমার ভবিষ্যৎ সম্বন্ধে যেটা বলো, সেটাও কি খনার মতন মিলে যায়? দেখো, নিজের ভবিষ্যৎ কিছুটা তো নিজের কর্ম দিয়ে করতে হয়। এটাও কিন্তু একেবারে আমি আগেও বলেছি, এখনো বলছি, নিজের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। কিন্তু সেখানে আমি যদি এই এক্সট্রিম আলটিমেটামটাকে যদি আমার নিজের কাজ দিয়ে না চেঞ্জ করতে পারি, বা নিজে সেই সঙ্গে কিছুটা তো ভাগ্যের সাহায্য নিতেই হয়, এটা সেখানেই গিয়ে সাকসেসফুল হবে। আচ্ছা, একটা মানুষ অবশ্যই তোমার কথার উত্তরে যেটা বলবো, আমিও তো এই পরিবেশের মধ্যেই আছি।
ঠিক আমিও তো ঈশ্বরের পাঠানো একজন জীব, মানে সেখানেও নিশ্চয়ই সায়েন্স আছে, কিন্তু তারপরেও আমি এই পৃথিবীতে বিলং করছি তো একটা সুপার ন্যাচারাল পাওয়ারের ওপরে ভিত্তি করেই, আমার ক্ষেত্রেও সেটা কিন্তু খাটবে। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলো, ধরে নিলাম একটা মানুষ একটা কিছু প্রজেক্ট করলো বা কিছু একটা জায়গায় এসে পৌঁছলো, তো তাকে আমরা যদি 100 নাম্বার দিই, তো কোনটাকে বাকি পার্সেন্টেজ অনুযায়ী তুমি ভাগ করবে? তার লাক কতটা থাকে, তার কর্মা কতটা থাকে, তার পাস্ট লাইফ কতটা থাকে, আর তার অ্যাস্ট্রোলজি কতটা থাকে তার সেই জায়গায় পৌঁছানোর জন্য? এক্ষেত্রে যদি তুমি বলো, এখানে কিন্তু পার্টিকুলার ডিপেন্ড করবে সেই মানুষটার আলাদা আলাদাভাবে সেই ম্যাথমেটিক্যাল স্ট্যাটাসের ওপরে, অবশ্যই। এবার তুমি যদি বলো যে সেই লাখটা কখন কতটা ডিপেন্ড করবে, আমি কিন্তু প্রত্যেকটাকেই সমানভাবে ভাগ করতে চাইবো, আর এক সমানভাবে ভাগ মানে করতে স্ট্রাগলও চাইবো। আছে, লাক একদম আছে, তুমি অপরচুনিটিও আছে, একদম ভাগ্য রইলো সঙ্গে। তুমি ঘরে বসে আয়াসে, আমার তো ভাগ্য 7 আছে, ঠিক আছে, আমি আয়াসে বসে রইলাম, আমি অন্যের এগেনস্টে বা অন্যের সম্বন্ধে কিছু এমন কিছু কাজের ধারা আমাকে দিয়ে তৈরি হলো যে সেখানে সৃষ্টির বিপক্ষে যাচ্ছে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এফেক্ট করে তার ভাগ্যের উপরে বা লাকের উপরে। কিন্তু তখনও তো আবার সেই এন্ড কনক্লুশনে গিয়ে কোনো একজন অ্যাস্ট্রোলজার বলবেন এটা হয়তো তোমার লাকে ছিল না, তাই তুমি ওটা পেলে না। দেখো, এটা ওই যে বললাম, ম্যাথমেটিক্যাল স্ট্যাটাস কিন্তু একটা বড় ব্যাপার। এই যে দশা অন্তর্দশা, এগুলো কিন্তু সেই মানুষটার সেই সময় সেই গোচর, আলটিমেটলি রাহু কেতু শনি সমস্ত ব্যাপারটাই কিন্তু একটা নির্ভর করছে। ক্যালকুলেশন করে কি সত্যি সবকিছু প্রেডিক্ট করা সম্ভব ইন ফিউচার? একদম সম্ভব, একদম সম্ভব, একদম নিশ্চয়ই সম্ভব। মানে কেউ একটা কোনো কাজ শুরু করছে, সেটা সাকসেস হবে কি ফেলিওর হবে, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, সেই সময়টা সেইভাবে তাকে গাইড করতে পারা যায় যে তুমি হ্যাঁ এই সময়টা এখন না করে তুমি এটা করো, একদম ক্যালকুলেটিভ। অবভিয়াসলি পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু ক্যালকুলেটিভ। মানে অ্যাটলিস্ট আমি আমার ট্রেড থেকে বলতে পারি, মানে যেসব পরিচিত প্রডিউসাররা আছেন, মানে আপনারা কিন্তু এই যে এত ছবি হয় আমরা দেখি, এত ফিচার ফিল্ম হচ্ছে, কিন্তু আলটিমেটলি হিট করে বক্স অফিস ক্র্যাক করতে পারে কিন্তু 100টার মধ্যে হয়তো 2টো কি 3টে। একদম ঠিক কথা। তো এই বাকি 93-97 জন প্রডিউসাররা যদি আগে নাবার আগেই যদি একটু প্রপারলি, আমার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখে নেয় ফিউচারটা, তাহলে তো অনেকটা সিকিউর হতে পারে তারা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তার হয়তো সেই সময় যখন সে শুরু করছে। আচ্ছা, একটা সিনেমা হিট হওয়ার পিছনে কার লাকটা বেশি ক্লিক করে, প্রডিউসার না ডিরেক্টর? এক্ষুনি তোমার আগের প্রশ্নটা নিয়েই আমি শুরু করি যে তুমি কিন্তু জিজ্ঞেস করেছো যে পার্টগুলোকে কোথায় কখন কিভাবে সাকসেসফুল বা সেই কতটা প্রেডিকশন করা যায়। দেখো, এই যে তোমার প্রডিউসার, অ্যাক্টর, ফিল্ম মেকার, হ্যাঁ, যারা যারা রয়েছেন, প্রত্যেকের অ্যাঙ্গেলটা যদি সম পরিমাণে সমানভাবে না এগোতে পারে, তাহলে কি সেই প্রপার সাকসেসের জায়গাটা আসতে পারবে? তুমি বলো না। সেই ব্যাটে বলেটা হয় না, সেই ব্যাটে বলেটা কিন্তু একজনের চেষ্টায় হয় না। একদম, এখানে অল আর টিম গেম। সকালবেলা তুমি শুধুমাত্র নিজের জন্য যেটুকু করছো সেইটুকু তোমার ছাড়া সবটাই কিন্তু ডিপেন্ড করবে একটা টিম গেমের। তোমার ফ্যামিলি ভাবো না, তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট না করতো, তুমি কি আজকে ঠিক প্রপার এই জায়গাটা, হ্যাঁ টু সাম এক্সটেন্ট তোমার একটা স্টেজের পরে গিয়ে তোমার ইন্ডিভিজুয়ালিটি নিশ্চয়ই সেখানে গিয়ে প্লাস পয়েন্ট, হ্যাঁ, কিন্তু তোমার যদি একটা বিল্ড আপ, গ্রুমিংটা যদি সেইভাবে না হতো যে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে বড় হব, আমি কিভাবে নিজেকে এস্টাবলিশ করব, তাহলে তো সেই জায়গাটা আসা পৌঁছানোটা খুব কষ্টকর হয়ে যেত না। একটা এম তো প্রত্যেক মানুষেরই দরকার জীবনে থাকা উচিত। তুমি যেটা বললে যে ফিল্মের ব্যাপারটা, প্রত্যেকের যদি পজিটিভ ভাইবটা থাকে, সেটা সেইভাবেই আমাদের কাছে আসবে। আচ্ছা দিদি, এবারে আমাকে একটা জিনিস বলো, মানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে কোন ঘটনাগুলো বা কোন সমস্যাগুলো দেখেছো মানুষের সবচেয়ে বেশি ফেস করে ডিউ টু ল্যাক অফ নলেজ অফ অ্যাস্ট্রোলজি? দেখো, এটা বলতে গেলে তো মানুষ এখন বিভিন্নভাবে
ল্যাক অফ অ্যাস্ট্রোলজি বলতে গেলে প্রত্যেকটা মানুষের কিন্তু এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা, প্রপার অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ধারণা কিন্তু সবার মধ্যে নেই। এবং এখনো তো আমার ধারণা 50% এর বেশি মানুষ বলে আমি বিশ্বাস করি না। তুমি 75 to 80% বলবে ভুলভাল বিশ্বাস এইসব কি বলছে কি, এগুলো মানার মতো না, এটা এরকমই মানুষজন। কিন্তু তাহলে সেই 25% কি করে এগিয়ে যাচ্ছেন? তারা প্রপার জায়গায় পৌঁছচ্ছেন, প্রপার সাপোর্ট সিস্টেমটা নিচ্ছেন। দেখো সব সময় তো মাছ মাংস তোমার পেট ভরাটা হবে, কিন্তু প্রপার তোমার কি মানে নিউট্রিশন দেবে না, সেটা তো অ্যাপ্লিকেবল নয়। তো তোমার সেইখানেও সেই জায়গাটাকে তোমার সেইভাবে পরিকল্পনা যদি না থাকে, তাহলে যে কোনো কাজের শুরুতে একটা প্রপার মানুষকে বেছে নিয়ে তোমার যাকে ভালো লাগে, যাকে তুমি ট্রাস্ট করতে পারছো, সেখানে গিয়ে তোমার নেক্সট প্রজেক্টের সাকসেস রেটটা কোথায় গিয়ে পৌঁছতে পারে, বা কেমন করে তুমি সেই জায়গাটাতে গিয়ে কাজটা কমপ্লিশনে আনতে পারছো, সেই জায়গাটা যদি তুমি মানে একটা কনসালটেশনের দরকার হয়। মানে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য মাঝখানে সিঁড়ি হিসেবে অ্যাস্ট্রোলজির গাইডেন্সটা নেওয়া উচিত। একদম। এবং এটা এখানেও কি লাগ যে মানুষের ঠিকঠাক অ্যাস্ট্রোলজারের হাতে পড়লো নাকি ভুলভাল কোনো ফ্রডের হাতে পড়লো? এটা অবশ্যই লাগ। কাকে তুমি জীবনে বেছে নেবে এটাও কিন্তু ভুলভাল লোকের হাতে এবং ভুলভাল কাজের জন্যই তো এই আনসাকসেসফুল মানে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে না। মানুষের বিশ্বাসে আঘাত এখন প্রচুর স্ট্যাটাস সিচুয়েশন দেখা যায় যে মানুষ বিশ্বাসের জায়গাটা হারিয়েও ফেলছে অনেকেই। এবার কিছু যেমন আবার এখন প্রজন্ম একটা জিনিস নিশ্চয়ই সেইভাবে কাজ করে যে আমরা কিন্তু অনেক কিছু জানি, কারণ গুগল তাদের হাতে আছে। গুগল, চ্যাট জিটিপি, এখন তো একদম গুগল তাদের হাতে আছে, তো আমরা সব জানি। তো এই জায়গাটাই কিন্তু আলটিমেটলি গিয়ে খুব ক্রাইসিস পিরিয়ড চলে আসে, যখন তারা কিন্তু বাস্তবের সঙ্গে মেলাতে পারে না এবং ফাইট করে উঠতে পারে না। কারণ এখন একদম সেই সীমিত বুদ্ধির কারণেই কিন্তু তাদের অনেক জায়গায় ফেলিওর, এবং আলটিমেটলি আমরা দেখতেই পাচ্ছি যে আজকের জটিলতা ঘেরা জীবন। একদম। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলো, তুমি তো সাংঘাতিকভাবে মানে লেখাপড়ার মধ্যে আছো, আজীবন এইটার মধ্যেই থেকেছো, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, মানে আর অন্য কোনো গেস্ট হলে এটা জিজ্ঞাসা করতাম না, সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজিটা, বৈদিক অ্যাস্ট্রোলজিটা, এটার সঙ্গে তুমি পুরাণকে কিভাবে মেলাবে? মানে এখানে পুরাণেও কি কোথাও এটা রিংস পাওয়া যায়? একদম। তো সেগুলো যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করো। পুরাণের তো দেখো আজকের দিন আমরা রামায়ণ মহাভারতও পড়েছি, কিছু আমরা এখানে জানি যে কি করে মুনি ঋষিরা বলতে পারলেন যে হ্যাঁ, দশরথ তো ভেবেই নিয়েছিলেন যে সন্তান হবে, তার সন্তানের আশা কিছু নেই। কি করে হলো? কেউ এসে বললেন, সেই জায়গাটায় সাকসেসফুল স্ট্যাটাস তার এলো যে তিনি 4 সন্তানের জন্ম দিতে পারলেন। তো এবং সেখানে রামের ওই 14 বছরের বনবাস, সেটাও কিন্তু জন্মানোর পরই প্রেডিক্ট করে দিয়েছেন। এই জন্য বলবো আজকের ডেটে ভীষণভাবে এটা প্রয়োজন যে শিশু ভূমিষ্ঠ হলো একটা স্টেজের পরে না, সেই সময় শিশুর একটা মিনিমাম তার একটা অ্যাস্ট্রোলজি নিয়ে একটা কিছু মানে করে রাখা দরকার, তার একটা স্ট্যাটাস তৈরি করে রাখা দরকার। সে কোন গ্রহ, কোন দশা অন্তর্দশা গোচর তার কিভাবে এফেক্ট করছে সেই মুহূর্তে, জন্মানোর মুহূর্ত, কারণ জন্মানোর মুহূর্ত দিয়েই কিন্তু অনেক ব্যাপার কিন্তু মানে পজিটিভ নেগেটিভ হতে পারে। কাজে আমাদের জানা থাকলে ভবিষ্যতে সেই বাচ্চাটাকে আঙুল ধরে বড় করতে সুবিধা হয়।
আচ্ছা এবারে দিদি আমাকে একটা জিনিস বলে, এই জন্মানোর সময়টাও তো এখন ম্যানিপুলেট হচ্ছে, কারণ এখন সিজারের যুগে তো না ভালো সময় 2:20, তো 2:20 ডক্টরবাবু অপারেশনটা করুন, তো এটাও তো হচ্ছে। তো তার মানে মানুষ কি ভগবানের উপর পেন চালাচ্ছে? মানুষ ভগবানের উপরে পেন চালাচ্ছে না, সেটা আমি খুব একটা বলবো না। তবে হ্যাঁ, এটা তো তার জন্মানোর আগের মুহূর্ত পর্যন্ত তো তার মা বাবা স্ট্যাটাস এবং ওই সময়টা ভালো বলেই তাকে বার করা হচ্ছে, সে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, সেই ব্যাপারটার জন্যই কিন্তু এটা অ্যাসেস করা হয়। কারণ পেন চালাচ্ছে বলবো না, ওটা লিখে রাখাটাও তো ঈশ্বরের, তাকে কোন সময় বার করা হবে সেটাও কিন্তু ঈশ্বর তৈরি করেই রেখেছেন। মানে এটাও নিয়তি, এটাও নিয়তি, এটাই বলবো, এটাও নিয়তি। কারণ ওই সময়টাই ছিল, একদম ওই সময় সে বেরোবে, ওই সময়টাই তা না হলে সে ওই ডক্টরের হাতে গিয়ে পড়বে কেন? বা তার মা বাবা ওই সময়টা ধরে সেই যিনি পর্যবেক্ষণ করে তাকে সেই সময়টা দিয়েছেন, হয়তো মা বাবা তো নিজে করেননি, তাকে তিনি আগেই, তার ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান সম্বন্ধে কিছু এখন তো ভূমিষ্ঠ হওয়া কেন, আরো অনেক কিছু নিয়েই অনেকের অনেক প্ল্যান মাফিক চলে, অনেক কিছু পরিকল্পনা চলে। এখন সবাই আমরা জানি যে বিজ্ঞান অনেকটাই এগিয়ে গেছে। আর মানে বলছে একদম এটা কনসিভ করার স্টেজ থেকেই এখন একদম। আচ্ছা এইরকম মানুষ তোমার কাছে গাইডেন্স নিতে আসে? কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, যে এই সময় কোন সময়টা হলে মানে তারা কনসিভ করলে বাচ্চাটা সুন্দরভাবে, কারণ আমরা তো শুনি এই অসুবিধা, আজকের দিনে যা আমাদের লাইফস্টাইল, যা আমাদের স্ট্যাটাস, অনেকের অনেক রকমের সমস্যা আসেও বা সেক্ষেত্রে একটা পরামর্শ নিয়ে পা ফেললে কিন্তু সুবিধা হয়। একদম। আমার এই প্ল্যাটফর্মে এসে এটুকু বলতে কোনো দ্বিধা নেই যে ক্ষেত্রে এটা একটা বড় ভাস্ট আলোচনার জায়গা, যে আমি একটা শিশুকে পৃথিবীতে নিয়ে আসার মুহূর্তটা কোন সময়টাকে বেছে নেব, এবং পৃথিবীটা যে মায়ের, এই বাচ্চাটা যে মায়ের গর্ভে বড় হচ্ছে বা গর্ভে থাকাকালীন সে কোনো অসুবিধার মধ্যে পড়বে কি পড়বে না, বা মা কতটা শারীরিক ব্যাপারটার সঙ্গে সঙ্গে কতটা মেন্টালি অবসেসড হয়ে পড়বে না। কারণ এই সময় কিন্তু তখন একটা বাচ্চা মায়ের কাছে থাকছে, গর্ভে থাকছে, তখন মায়েরও কিন্তু অনেক বেসিক নেচারের পরিবর্তন আসে, কাজেই সেইগুলো মাথায় রাখতে হয় বলার সময়, বা সেই সময়গুলোকে সেইভাবেই বিচার করতে হয়। আচ্ছা তোমার কাছে তো অনেকে অনেক রকমের গাইডেন্স নিতে আসে, তো এইরকম কোনো ঘটনা মনে পড়ছে তোমার কাছে যেটা রীতিমতো তোমাকে পরে ভাবিয়েছিল, এবং যে গাইডেন্সটা সে না শুনলে হয়তো কোনো বড় ক্ষতিও হতে পারতো? খুব বেশি দিনের কথা আমি যাব না, এই কিছুদিন আগেই আমার এক স্টুডেন্ট আমার কাছে এসেছিলেন। সে এখন যথেষ্টই স্টুডেন্ট বলে এখন আমি ভাবছি তাকে স্টুডেন্ট, কিন্তু সেও নিজের জায়গায় সে নিজেও যথেষ্ট প্রতিষ্ঠিত, আমি নাম করব না একদম। সে কিন্তু এই ধরনের প্রবলেম তার দুবার সে অসুবিধার মধ্যে পড়েছে, মিসক্যারেজ হয়ে গেছে। তৃতীয়বার সে কি করবে, নেবে না, নিলে সে কতটা সাকসেসফুল মানে হতে পারবে, সেটা বিশ্বাস করো ঘটনাটা আমার কাছে খুব নাড়া দিয়ে গেছে। কারণ এরা তো, আমার তখন সবসময় মনে হয় ও সামনের জন যদি আমার বাড়ির কেউ হতো, আমার ফ্যামিলির কেউ হতো, তখন আমি তাকে কিভাবে গাইড করতাম, সেই বেস থেকেই কিন্তু আমি তাকে শুধু বললাম যে অবশ্যই তুমি পারবে। কারণ সে তো পুরো মানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল না, সে কি করবে সে দিশা খুঁজে পাচ্ছিল না। তুমি অবশ্যই একজন মেয়ে মা হওয়াটা এবং সেই জায়গাটা যখন আনসাকসেসফুল সিচুয়েশন তৈরি হয়, তখন তার উপরে মানসিক যন্ত্রণাটা খুব বেশি রকমের হয়। কিন্তু আজকের ডেটে এটুকু বলা যায় সে কিন্তু ভালো আছে, ফুটফুটে একটা বাচ্চা নিয়ে রয়েছে একদম। বাহ। আচ্ছা দিদি, এবার আমি জানতে চাইবো সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজিতে রেমেডি কি হয়?
অ্যাস্ট্রোলজিতে রেমেডি কিছুটা প্রথম আছে। তোমার যখন দুর্ভোগের সময়, সেই দেখো বাস্তব জিনিসটাকে তোমাকে বেয়ার করতেই হবে। রেমেডি বলতে গেলে একদম এটা বলবো না যে যেটা সুপার ন্যাচারাল পাওয়ার তৈরি করা 100% তুমি রিভার্স করে দিতে পারা যায়, সেটা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ 95-99% নিশ্চয়ই সেখানে কমিয়ে দেওয়া যায়, একদমই সেই এফেক্টটা কিন্তু কমিয়ে দেওয়া যায়। আর কিছুটা সময়, কিছুটা পার্সেন্টেজ তো তাকে বেয়ার করতেই হয়। তাকে, সে যখন পৃথিবীতে এসেছেন, তাকে সেই দুর্ভোগের সময়টা নিয়েই কিন্তু এসেছেন। কাজেই সেই দুর্ভোগটাকে কাটিয়ে তার সঠিক সময় নির্ধারণ করাটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। কাজেই তাকে সঠিক ট্র্যাকটা খুঁজে দেওয়া। আচ্ছা দিদি, আমাকে এবার একটা জিনিস একটু সায়েন্টিফিক্যালি বলো, মানে স্টোন কাজ করে কিভাবে আমাদের শরীরের সঙ্গে? 100% কাজ করে। কালার, সঠিক মাপ এবং মানে ওয়েট, যেটা সঠিক মাপ মিনস স্টোনের তো একটা প্রত্যেকটা একটা মাপ মানে ওয়েট রয়েছে, সেটা, কালারটা। আর কালার তুমি তো এখন অনেক রকম সিনথেটিক কালারও হয়ে যাচ্ছে, সেখানে অ্যাকিউরেট কালার দিয়ে দেবে, কিন্তু সঠিক স্টোন অরিজিনালি স্টোন ব্যাপারটাকে বুঝতে হবে। সেটা তো সবার পক্ষে বোঝাটা সম্ভব হয় না। সেখানে কিছুটা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, আমাদের জিএসআই যেটা সার্টিফিকেটটা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা এগিয়ে আসে। আর সঠিক নির্বাচন, পকেটে পয়সা আছে মানেই আমি একটা কিছু গিয়ে কিনে নিলাম, একটা মানে হাইফাই দোকানে গেলাম, একটা বড় সড়ো কিছু একটা হাতে পরে নিলাম, এটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজি নয়। প্রপার মানুষের কাছে যেতে হবে, একটা সুন্দর ওয়ে নিতে হবে, কথা বলতে হবে, আর সেই জায়গায় সেইভাবে বিচার করে আসতে হবে। আচ্ছা দিদি, আমাকে আরেকটা জিনিস বলো তাহলে, এই কালার যদি মানে মানুষের যেহেতু কালারের মারফত, স্টোনের মারফত, ধরে রাখো আমার ব্যবসা খারাপ, আমাকে পোখরাজ দিল হলুদ রঙের, তো আমি তার থেকে যদি হলুদ রঙের পাঞ্জাবি পরি সব সময়, তাতেও কি এফেক্ট পাওয়া যায়? কিছুটা নিশ্চয়ই হবে। আচ্ছা, সব সময় তুমি আবার দেখো, সব সময় যে তুমি হলুদ, কারণ তুমি হলুদের কোন রংটাকে বেছে নিচ্ছ, আচ্ছা হলুদের কোন রংটাকে বেছে নিচ্ছ, সেটাও কিন্তু অনেক শেড হয়। সেই জায়গাটাকেও মাথায় রাখতে হবে। কাজেই এই জায়গাটা আমি সবটা মেনে নিতে পারবো না, তবে কিছুটা নিশ্চয়ই এই কালারটা বা ডেট ওয়াইজ তুমি কি পড়লে সেগুলোও একটা ডিপেন্ড করবে, এবং কোন ডেটে কোন কালারটা মানে বেশি স্যুট করে, এগুলো না যার শুধু ডেট ওয়াইজ বলতে গেলে তো শনিবার থেকে যদি আমরা শুরু করি বা রবিবার থেকে আমরা যদি শুরু করি, তাহলে সাদা, সোমবার যদি পড়ো তুমি একটা হালকা স্কাই ব্লু কালার পরলে, কিন্তু সেগুলোও কিন্তু ডিপেন্ড করে, আমি এটা পরে আসছি কমপ্লিট করব, কিন্তু ডিপেন্ড করে সেই মানুষটার জন্ম ছক অনুযায়ী, তার বার্থ চার্ট অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে তার কোনটা দরকার, এটা অবশ্যই। তুমি ধরো মঙ্গলবারে আমাকে লাল পরা দরকার, আমাকে বলে দিয়েছেন এটা বজরংবলী ডেট, লাল পড়তে হবে, কিন্তু সে জায়গায় আমি রাস্ট পড়ছি কিনা, রাস্টে আমার কাজ করছে কিনা, সেটাও কিন্তু একটা তার বার্থ চার্টের ওপর কিন্তু ডিপেন্ড করছে। হ্যাঁ, হয়তো আমি ব্ল্যাক পরবো না, হয়তো আমি কফি ব্রাউন পরবো না, এইগুলো আর কি ডিপেন্ড করবে। আচ্ছা, বার্থ চার্ট থেকে কি অ্যান্টি কালারও বার করা যায়, যে উল্টেই কালারগুলোর জন্য সেফ নয় বা ভালো নয়? হ্যাঁ নিশ্চয়ই, সেটাও করা একদম করা যায়, একদম করা যায়। আচ্ছা দিদি, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে স্টোন তো বললে যে লাইটের মারফত কাজ করে রে দিয়ে, কিন্তু অনেকে তো আবার মানে ভিতরেও স্টোন পড়ে, গলায় পড়ে, যেখানে সানলাইট লাগছে না বা হাতের বাজুতে এমন জায়গায় পড়ছে দেখা যাচ্ছে না, সেগুলো কি কাজ হয় না? কাজ হয়? হ্যাঁ অবশ্যই হয়, স্কিনের সঙ্গে তো তার একটা টাচ থাকছে। আর দিনের কোনো না কোনো সময় তুমি সানরে বলছি আমরা, দিনের সর্বক্ষণ তো আর সান থাকছে না, কাজেই সব সময় তো রেজ আমি সান থেকে পাচ্ছি না, কাজেই সে যখন কোনো না কোনো সময় সান রে থেকে, সেটা তো ছোট ছোট পাথরগুলোর মধ্যে কিছুটা পোর্শন সান রেজ যদি আমি দিতে পারি, তাহলে স্কিনের সঙ্গে অবশ্যই কাজ করবে, অবশ্যই কাজ করবে।
মানে তুমি বলছো স্টোন রীতিমতন কাজ করে? একদম কাজ করে, মানে তুমি আমার এক্ষেত্রে আর কিছু বলা নেই, 200% কাজ করে। আচ্ছা, এবার এর কোনো সাবস্টিটিউট স্টোন যেগুলো হয় সেগুলোও কি কাজ করে? এই যে জারকান, এমেথিস্ট এইগুলো টু সাম এক্সটেন্ট কাজ করবে, কিন্তু আমরা যখনই ধরো কোনো একটা প্রজেক্ট, ধরো এটাও আমি আজকে স্টোন পড়বো না সেটা তো আমাদের একটা মেন্টাল প্রিপারেশন। আমি কার কাছে গেলাম, পকেটেরও একটা ব্যাপার আছে। সেটাকে যদি আমি প্রাধান্য তো দিতেই হবে, কারণ আমাকে সেই স্টোনের আজকাল প্রপার স্টোন, অরিজিনাল স্টোন, তার একটা কিন্তু যথেষ্ট দাম আছে। কাজে আমি কতটা কোথায় কখন বেয়ার করব সেটাও তো আমার স্ট্যাটাস এবং মেন্টাল এবিলিটি, ইকোনমিক্যাল এবিলিটির উপর ডিপেন্ড করছে না। তো সেই জায়গাটাকে মাথায় রেখে অবশ্যই তোমার প্রশ্নটা অনুযায়ী যে হ্যাঁ সেমিতে কাজ করে কিনা, কাজ করে, একটু হয়তো সময় নেবে, সময়টা বেশি নেবে। আজকে তুমি এক্সপেকটেশনে আছো যে হ্যাঁ আমার একটা প্রপার স্টোন নিলাম, আমার 6 মাসে আমি তার রেজাল্ট পাচ্ছি, 3 মাসের রেজাল্ট পাচ্ছি, এক্ষুনি কেউ হয়তো বলে তুমি আরে পরের দিন থেকেই তুমি রেজাল্ট পাবে। এটা কোনোদিনও মানে পরের দিন থেকে এটা সম্ভব নয়, অবশ্যই সম্ভব নয়। ওই স্টোনটা সায়েন্স, অ্যাজ পার সায়েন্স ওই স্টোনটার কাজ করতেও তাকে কিছুটা সময় দিতে হবে, এবং কাজেই এটাই বলার যে হ্যাঁ সেমিতেও কাজ হবে, কিন্তু একটু সময় লাগবে, সেখানে ধৈর্য হারালে চলবে না। এই যে এখন যে আমরা দেখি বিভিন্ন রকমের ব্রেসলেট চলছে, পাইরাইট আমরা খুব শুনছি, মানি ম্যাগনেট, তো সত্যি কি এগুলো কাজ করে? সে দেখো, মানি ম্যাগনেট আমি একটা জিনিস জানি, কোনো হ্যাঁ একটা স্ট্যাটাস তৈরি হতে পারে। এটা মানি ম্যাগনেট মানে কালকে থেকেই তোমার মানি ম্যাগনেট মানে অর্থ ঝরতে শুরু করলো, এটা কোনোদিনই সেটা সম্ভব হয় না। তবে হ্যাঁ, এর সঙ্গে তোমার ভাগ্যের সঙ্গে সঙ্গে কর্ম কি আছে, তোমার হয়তো বহুদিনের একটা প্রয়াস, সেটা হয়তো কাজে লেগে গেল, এগুলো আসতে পারে। টু সাম এক্সটেন্ট একটা ম্যাটার কাজ করে, কিন্তু সেটাও সত্যি পরামর্শ না নিয়ে কিছু করাটাই, ওই বাজারে আছে, পাওয়া যাচ্ছে, কিনে ফেললাম, হাতে পরে ফেললাম, এটা ঠিক নয়। আর অনেকদিন আগে থেকেই আমরা জানি যে কিছু জিনিস আছে, দেখো বাজার চলতে কিছু জিনিস আছে যেগুলো মানুষের কিন্তু ভীষণভাবে একটা দৃষ্টি নন্দন হয়ে ওঠে তাদের কাছে। একটা হাতে ব্রেসলেট থাকা মানে মানুষ এমনি সেটা অনেকটা অ্যাট্রাকটিভ হচ্ছে ব্যাপারটা, সেটাও অনেক সময় কাজে লাগে, মানে ফ্যাশনের কাজে লাগছে। মানে তোমার একটা লম্বা পজ নেওয়া দেখি আমি বুঝেছি যে তুমি কিন্তু মন থেকে অতটা সাপোর্ট করো না। নয়, আমি বলতে পারছি না এই কারণে, কারণ যেটা কোনো সায়েন্টিফিক্যালি বেস নেই, যার সেখানটায় আমি ট্রাস্ট করব কিভাবে? প্রত্যেকটা স্টোনের এগেনস্টে তোমায় কিন্তু একটা সার্টিফিকেশন দেওয়া হচ্ছে, সেটা অথেন্টিক কিনা, কিন্তু ওটার জন্য কোথাও কেউ দিয়েছে বলে তো আমার জানা নেই। এবং ওইগুলোর নাকি আবার এনার্জি বুস্ট করা যায়, সেলেনাইট প্লেটের ওপর রাখতে হয় সারা রাত চাঁদের আলোতে। এগুলো তো সবাই যারা বলছেন তারা তাদের মতো করে একটা মেথড তৈরি করে নেন, তাদের কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজি মতে, বৈদিক অ্যাস্ট্রোলজি মতে স্টোনগুলোর কোনো জায়গা নেই। এই স্টোন মানে ওই ধরনের ওই জনারের যে স্টোনগুলো, সেগুলোর বলছি কোনো জায়গা। হ্যাঁ, ওই দিকে আমি কিছু ওই দিক নিয়ে আমাকে কিছু, কারণ ওনারা আবার সেটাও করে খাচ্ছেন, তো ওটা তাদেরও পথ চলার রাস্তা আর কি, সেজন্য আমি কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, এবারে ম্যানি ম্যাগনেট কথাটা যখন উঠলো, তো সেই জায়গা থেকে তোমার কাছে কিছু রেমেডি বা টিপস চাইবো, যে সত্যি অর্থকে আকর্ষণ করা যায় কিভাবে। এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের এই মাথাটা কিন্তু ঈশ্বর আমাদের খালি করে পাঠিয়েছিলেন। তুমি আজকের ডেটে ভাবো তো, তুমি প্রপারলি যে জায়গাটাকে নিয়ে ভেবেছো বা যে জিনিসটাকে নিয়ে তুমি কাজ করেছো, যার ভেতরে তুমি ঢুকতে পেরেছো, সেটা তোমার সাকসেসফুল হয়নি না? কিন্তু বহু ক্ষেত্রেই তো অনেক কাজের মিটিং হয়, সেটা হয়তো হলো না। না, দেখো একটা একদম 100% সাকসেস রেট তো কোনো কাজেরই হয় না, কোনো কাজের ক্ষেত্রে। কিন্তু আজকে তুমি সাকসেস কি হিসেবে ধরা হবে? আজকে আমি সাকসেস বা যে কেউ একজন সাকসেসফুল পারসন,
যেমন আমরা পেছনে দেখি না কোনো সাকসেসফুল মানুষকে, আজকে আমি অমিতাভ বচ্চনকেই ধরি না, আমি তার নাম নিয়েই বলছি, কর্মঠ এবং যথেষ্ট কাজে ফোকাস এবং একটা সময় তার কি গিয়েছিল, কি সময় তিনি পার করে এসেছেন, কিন্তু তিনি কি তার নিজের ইচ্ছে শক্তি বলো, তার কাজ করার এনার্জিটা কি নষ্ট করে ফেলেছিলেন? আরো বাড়িয়ে দিয়েছিলেন। এই জায়গাটা যেখানটা তুমি হেরে যাচ্ছ, সেইখান থেকে তোমার জেতার রাস্তা শুরু হচ্ছে। তুমি কিভাবে জিতবে, তুমি কোন রাস্তাটা ধরে নেবে, সেটা কিন্তু অবশ্যই তোমার ইন্ডিভিজুয়ালিটি শো করবে। বাট কোনো টোটকা বা কোনো রেমেডি, একটা কাজ করা যায়, সেটা অনেকেই করতে পেরেছে, করেছে, কিছু ক্ষেত্রে সাকসেস হয়েছে। বাড়িতে বা কোনো আশপাশে কোথাও কলা গাছ রাখলে, যেটা আমরা বৃহস্পতি দেবের প্রতীক হিসেবে পুজো করে থাকি বৃহস্পতিবারে, তো কলা গাছ, এবং সেখানে 7টা কাঁচা হলুদের টুকরো লাল সুতোয় মুড়িয়ে সেটা বেঁধে রাখো কলা গাছের গায়ে। এটা বাড়িতে কেউ ছোট কলা গাছও লাগাতে পারে? একদম। আচ্ছা, একদম। সেই কলা গাছের গায়ে তুমি লাগিয়ে রাখো বৃহস্পতিবার, এবং এটা প্রতি 7 দিন অন্তর কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। 7টা টুকরোকে তুমি লাল সুতো দিয়ে বেঁধে কলা গাছের গায়ে তুমি জড়িয়ে রাখো, এবং সকালবেলা পরের সপ্তাহে স্নান করার পর ওইটাকে কোথাও গঙ্গার বা পুকুরের জলে তুমি করলে, অর্পণ করলে, এবং তারপরে আবার একটা এরকমভাবে তুমি করতে থাকো না, মানে 7টা সপ্তাহ করো। 7টা সপ্তাহ করার পরে তুমি দেখো কি রেজাল্ট আসে। মানির অ্যাট্রাকশন বাড়বে, মানে অনেকগুলো দরজা খুলে যাবে বলছো? কতগুলো দরজা খুলবে সেটা কিন্তু আরো বেশি করে আরো এইভাবে বলা যাবে না, কিন্তু তার খোলার রাস্তা তৈরি হবেই হবে। আচ্ছা দিদি, এবার বলো, সেটা হচ্ছে তুমি তো অ্যাস্ট্রোলজির মধ্যে পামিস্ট্রিটাও তো করো। অনেক অ্যাস্ট্রোলজাররা করেন না, অনেকে আসেন আমাদের কাছে যখন আমি চেম্বারে থাকি, প্রপার জন্ম টাইম জানা নেই, সময়, জন্ম ডেট, এবং সব বড়রাও নেই, এবং আগেকার দিনে তো কিছুটা আছে যারা বাড়িতেই ভূমিষ্ঠ হতেন, কাজে সবকিছু তো আমরা পাই না, ডাটা আমরা সেইভাবে পাই না, কাজে ম্যাথও সেইভাবে তৈরি করা যায় না, তার ছকও সেইভাবে তৈরি করা যায় না, তখন নির্ভর করতে হয় পামের ওপরে। তো সত্যি কি হাতে দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই 200% দেখা যায়। মোটামুটি আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য একটু যদি বলো যে কোন জায়গাটা কি রকম হওয়া উচিত বা কি রকম হলে কি হয়? এটা দেখো, মাউন্টগুলো তো দেখতে হয়, মাউন্টগুলো অবশ্যই ডিপেন্ড করে তার আয়ু রেখা, ভবিষ্য রেখা, হ্যাঁ, কিছুটা বোঝাই যায় তার সে কোন সময়ে গিয়ে কতটা প্রসপার করতে পারে, তার প্রসপারিটি কোন সময়ে। আচ্ছা, হ্যাঁ, এগুলোও কিন্তু হাতের রেখা থেকে বোঝা যায়। সে অদূর ভবিষ্যতে কতটা বড়, কতটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবে, বা কত, মানে আলটিমেটলি ছাতের ব্যবস্থাটা, অনেকেই আসে দিদি বাড়ি হবে, দিদি কতটা আমার মানে ছক অনুযায়ী শরীর কেমন যাবে, মানে এখন তো যারা আমাদের কাছে আসেন, মানে যাদের কোনো ডেট নেই, এটা বিশ্বাস করে আসে যে আমার শরীর কেমন যাবে, কিভাবে কি, তারা সেই সময় ভূমিষ্ঠ হয়েছেন যখন তাদের কাছে কোনো রিকুইজিট পেপার ছিল না, তারা কিভাবে থাকবেন, কিভাবে চলবে আগামী দিন, বা তার কিভাবে দিন গুজরান হবে, ব্যাপারটা তখন অবশ্যই পাম দেখে বলা যায়। আচ্ছা, এবার হাতের রেখা ইভেন তুমি তিনি এখন হয়তো খুবই তার স্ট্যাটাস খুবই লো যাচ্ছে, কিন্তু সার্টেন পিরিয়ডের পরে গিয়ে সে যে হাইক করছে না, করবে না, বা কিভাবে কোন রাস্তায় গেলে করতে পারবে, সেটাও কিন্তু বলা যায়। আচ্ছা, ভাগ্যরেখা কি সবার থাকে? ভাগ্যরেখা তো নিয়েই এসছে মানুষ, সেটা থাকে হাতের মধ্যে, একদম হাতে থাকে, কপালে থাকে, তুমি অ্যাপিয়ারেন্স ওয়াইজ বলে দিতে পারবে, যে মানে পারবে মিন্স বলা যায় সেটা, যে সে মানুষটা তার লাইফ লিডিংটা কি ছিল, বা সে এই মুহূর্তেও কি ভাবছে, কি করতে চাইছে, সেটাও কিন্তু বলা যায়। সেগুলো বলা সম্ভব? বলা যায়। আচ্ছা, আমি কি ভাবছি এখন? তুমি ভাবছো তো যে তুমি
আর কোন পর্যায়ের এই লেভেলটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারবে। আর কি পরের প্রশ্ন করা যেতে পারে? একদম 100% ঠিক বলেছো। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলে, হাতের রেখা শুনেছিলাম যে কি 6 মাস অন্তর অন্তর নাকি চেঞ্জ হয়, এটা সত্যি রিফ্লেক্ট হয় কিছু? দেখো, প্রতি 6 মাস অন্তর কিভাবে চেঞ্জ হবে? প্রতি 6 মাস নয়, দুটো হাতেরও তো তোমার অ্যাক্টিভিটিস রেগুলার চলছে, কাজেই এটা কিন্তু তুমি যদি খেয়াল করতে থাকো বা তোমার যদি প্রপার নলেজ থাকে এই ব্যাপারে, তাহলে কিন্তু তুমি 7 দিনেও তুমি দেখতে পারবে চেঞ্জেস দেখা যায়, নট অনলি 6 মাস। একজন বাচ্চার ক্ষেত্রে কোন বয়স থেকে মোটামুটি হাতের রেখা ফোটা শুরু হয়, মানে যেটা দেখে তোমরা রিড করতে পারো? দেখো, 5 থেকে 8 বছরের মধ্যে। 5 থেকে 8 বছরের মধ্যে হাতে মোটামুটি পুরো সব তৈরি হয়ে যায়? সব হয় না, আরো চেঞ্জেস আসে। আচ্ছা, আরো চেঞ্জেস আসে, তবুও যেগুলো বেসিক জিনিসগুলো সেগুলো দেখা যায়, বোঝা যায়, মাউন্টগুলো বোঝা যায়। তুমি এই যে রেমেডির ক্ষেত্রে আর একটা তো সাবস্টিটিউট আছে, সেটা হচ্ছে কবজ, এটাকে বিশ্বাস করো? দেখো, কবজ ভাবতে গেলেই কিন্তু আমাদের ঈশ্বররা চলে আসেন। ঈশ্বরে অবশ্যই বিশ্বাস। কবজের মধ্যে কি থাকে? যন্ত্র থাকে? সবসময় যন্ত্র থাকে না। আচ্ছা, মায়ের বা যদি মৃত্যুঞ্জয় যজ্ঞ করি, হোম করি, সেখানে বাবার ইয়ে থাকে, মানে ভস্য যেটা, হ্যাঁ, হোমের, হ্যাঁ, যেগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করা যায়। কাজে সেটাকে তো মাথায় রাখতেই হয়, ভাবতেই হয়, অবশ্যই করা যায়। ওটার একটা পজিটিভ এনার্জি আছে, একদম কাজ করে, অনেক সময়ই করে। অনেকের মারণ ব্যাধি থেকেও ফিরে এসেছে কবজে। মারণ ব্যাধি থেকেও, মানে তোমার গুপ্ত শত্রুতা, এসব কিন্তু অনেক এফেক্ট হয়, প্রোটেক্ট করে। মানে যেহেতু কথাটাই কবজ, মানে তোমার উপরে একটা প্রোটেকশন সিল তৈরি হয়ে যায়, একটা সিল তৈরি হয়ে যাচ্ছে, হয়ে যায়। আচ্ছা, সেটা মানে সেই মানে মানুষের, সেই মানুষটার কাছে আসতে হবে যে কিনা প্রপার যজ্ঞটা করে, হোমটা করে তাকে দিতে পারবে, সেই জায়গাটায় আসতে হবে। সেই মানে নির্ধারণটা তার উপর করবে যে তুমি কাকে বেছে নিচ্ছ, কোথায় যাচ্ছ। আচ্ছা, এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে নিত্য পূজা সবার ক্ষেত্রে তো করা সত্যি সম্ভব হয় না কাজের চাপে আজকালকার দিনে, কিন্তু সেটা কি করা খুব বাঞ্ছনীয় বা খুব দরকার? দেখো, নিত্য, এটা একটা খুব ভালো প্রশ্ন করলে। নিত্য পূজা সবার সময় হয় না। আজকে মানুষের কিন্তু অনেক রকম কাজ করে নেওয়ার বা করিয়ে নেওয়ার জন্য অনেক রকম মেশিনস এসে গেছে। তা সত্ত্বেও মানুষ বলছে আমরা সময় পাচ্ছি না। সময়টার বড়, আগেও 24 ঘন্টা ছিল, এখনো কিন্তু 24 ঘন্টাই আছে। এই সময়টা তোমাকে খুঁজে বার করে নিতে হবে। আর এই নিত্য পূজা না করলেও ভক্তিটা কিন্তু ভেতরে রাখতে হবে। হয়তো তুমি ধূপ ধুনো জ্বালিয়ে তুমি অবশ্যই রোজ, হ্যাঁ, ওটা করতে পারছো না, কিন্তু সেই দেবতার উদ্দেশ্যে যাকে তুমি ভক্তি করছো, যাকে তুমি প্রণাম করছো, সঠিক ভক্তিটা ভেতরে তুমি রাখো। এটা না কি দেখানোর জন্য তুমি কিছু করছো। নিত্য পূজা যারা করেন, দেখো, মানুষ যখন একটা মানুষের সঙ্গে সবসময়, তো আমরা সবাইকে খুব কাছের করে পাবো, কাছের হয়ে যাবেন, সেই মানুষগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না বা হয়ে ওঠে না। কিন্তু যখন একজন কোনো মানুষের সাথে আমি থাকছি, মানে তখন কিন্তু একটা অ্যাফেকশন তৈরি হয়ে যায়। এই পূজার ক্ষেত্রেও তাই। আমি একজন ঠাকুরকে বিশ্বাস করছি, আমি একজন ঠাকুরকে রেখেছি, আমি একদম ব্লান্ট ছিলাম, মানে ব্লান্ট কিচ্ছু করি না, কিচ্ছু ভাবছি না, কিন্তু তুমি বজরংবলীর একটা ফটো তুমি রাখো, তুমি বেরোবার সময় ঠিক তাকে প্রণাম করেই বেরোবে আলটিমেটলি একটা স্টেজের পরে, কারণ ঈশ্বর তোমার কিন্তু সেই এফেক্টটা করে দিচ্ছেন। সেই জায়গাটার জন্যই কিন্তু ঈশ্বর আজকে ছিল না, আজকে ফটোটা ছিল না, কালকে তোমার কাছে এলো, আর তুমি রোজ ওটা দেখে বেরোচ্ছ। একটা সময় ঠাকুর মঙ্গল করো, ঠাকুর প্রোটেক্ট করো, এটা কিন্তু আসে। তোমার মতে কোন, তোমার কি মনে হচ্ছে বলো, ঠিক বললাম না বে? ঠিক না, এটা তো একদম ঠিক। মানে এগুলো কি, আমি যখন কথা বলি ভাই, তখন কিন্তু আমি অ্যাস্ট্রোলজার,
তুমি তো অ্যাস্ট্রোলজি কিছু বুঝছো না, জানছো না, আর তোমার কথা আলাদা। তুমি একদমই হয়তো তাই। অনেক- So, আমিও আমার জানি সঙ্গে না। আমার সঙ্গে যারা বসছেন, কাজ করছেন, তাদের খুব ছোট ছোট ঘটনাগুলো দিয়ে কিন্তু বুঝিয়ে দিতে হয় যে হ্যাঁ, এটাও কিন্তু বাস্তব, এটাও কিন্তু হবে, তবেই না সে তোমার কথাটা শুনতে আগ্রহী হবে। আজকে আমার কথা, আমি যদি তোমাকে তুমি এলে আর একটা লম্বা চওড়া মানে অনেক রকমের স্টোন, অনেক রকমের অ্যাক্টিভিটিস দিয়ে তোমাকে বললাম যাও বাড়িতে কালকে গিয়ে করতে থাকো, কনফিউজড হয়ে যাবে, বিশ্বাসটাই আসবে না। বিশ্বাসটাই আসবে না, পরের দিন সে তোমার কাছে শুনতেই চাইবে না, সে ভাববে আবার একটা টক জচ্চরের হাতে গিয়ে পড়লাম। এতদিন তো আমার কিছু হয়নি, আজকে যে যখন তোমার কাছে কেউ আসছে তখন কিন্তু ভাবতে হবে তার জীবনে কিন্তু পিছনটা সেইভাবে সে সাকসেসফুল বা আজকে খুব মানে প্রয়োজনের তাগিদেই কিন্তু সে আমার কাছে ছুটে এসছে। অসুবিধায় পড়ে আছে অলরেডি, অসুবিধায় আছে বলেই এখন তাকে আরো কিছু অসুবিধা তার মধ্যে তাকে ফেলে দেওয়া, সেটা কিন্তু কাম্য হবে না, সেটা উচিত হবে না। একজন অ্যাস্ট্রোলজারে বুঝতে হবে যে তার ওই মানে এই সময়ে সে কি অবস্থার মধ্যে আছে, আগে সেটা বুঝে নিয়ে তাকে সেইভাবে প্রেসক্রিপশন করতে হবে। আমি এমন ডাক্তার হতে চাই না যে সবকটা ওষুধ দিয়েই প্রেসক্রিপশনে লিখে দিলাম আর সেই কোনো না কোনো সময় গিয়ে ফিল করলো না আজকে তো আমি ভালো আছি। এটা কিন্তু হওয়া উচিত না। তাকে প্রপার সেই জায়গাটা, তবেই তোমার সাকসেসফুল মোটিভ হয় আর কি। ঠিক কথা, খুব ভালো বললে, খুব ভালোভাবে বুঝালে আর কি পুরো জিনিসটা। যদিও তুমি শিক্ষক মানুষ, তো তোমাকে তো ডেফিনেটলি ভালো করে বোঝাবেই। আচ্ছা, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। লাস্ট জিজ্ঞাসা করবো, জীবনে কোনো সময় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানে দেখেছো বা ফিল করেছো, অর্থাৎ ভূতে বিশ্বাস করো? আমি করি না। আচ্ছা, আমি করি না, কারণ ভূতে বিশ্বাস না করার জন্য কিন্তু আমি আবারও বলছি, ক্যামেরার সামনে অন ক্যামেরা আমার একটুও স্বীকার করতে অসুবিধে নেই, আমি সেরকম সিচুয়েশনের মধ্যে হয়তো পড়িও নি। হ্যাঁ, সেই যে কোথাও গিয়ে বসা থাকা সেরকম সিচুয়েশনের মধ্যে পড়িনি। আবার কেউ পড়লেও সেটা যে ভালোভাবে শুনবো না, সেই অধৈর্য স্ট্যাটাসও আমার নয়। আমি শুনবো, বোঝার চেষ্টা করব সায়েন্টিফিক্যালি, হয়তো কিছু শুনলে বা সেইভাবে ভাবলে সেটাকে কভার আপ করা যায়। আর একটা যেটা বলবো যে প্যারানর্মাল ব্যাপারটা কিন্তু অনেকটাই অ্যাপ্লিকেবল ফর বাস্তু। আচ্ছা, নট ফর আ হিউম্যান বডি। তুমি যে কোনো রোগ, একটা জিনিস ভাবো তো, যে কোনো রোগ তুমি একটা ওষুধ নিলে, রোগটা হলো, তুমি ওষুধ নিলে, কিন্তু তোমার সেই বাঁচার তাগিদটাই যদি না থাকে, তাহলে কি ওষুধটা তোমার কাছে অ্যাপ্লিকেবল হবে? তাহলে তুমি অসুবিধায় পড়লে, ধরে নাও তুমি কোনো অ্যাজ আ হিউম্যান বডি তুমি কোনো প্যারানর্মাল স্ট্যাটাস সিচুয়েশনে গিয়ে পড়লে, তোমার মধ্যে সেই বাঁচার তাগিদটা যদি না থাকে, সেই স্ট্যাটাসটাকে যদি ওভারকাম করার মতো ক্যাপাবিলিটি না থাকে, বা তুমি যদি সেটাকে আনতে না পারো, তাহলে কিন্তু তুমি বার হতে পারবে না। এটা ঠিক বলেছো একদম। তা দিদি, তোমার মানে আমাদের আফটার ডেথ, এইটা নিয়ে তোমার কি মতামত? আফটার ডেথ কি কোনো লাইফ আছে? হ্যাঁ, লাইফ নেই, জীবন আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, আত্মার মরণও নেই। তারা ঘোরাফেরা করে, কিন্তু তাদের জায়গাটাও আলাদা। সবসময় যে তারা, ওই যে বললাম, আমার কাছে এই স্ট্যাটাসটা কিন্তু অনেকটাই বাস্তুর ওপরে ডিপেন্ড করে, নট ফর হিউম্যান বিং, নট ফর হিউম্যান। আমি ওটা ঠিক ওই জায়গাটায় আমি এখনো আসতে পারিনি, হয়তো আমার জ্ঞানের এখনো অনেক কিছু বাকি আছে। কি বলছো? না না, এটা ঠিক কথাই, জ্ঞানের অনেক কিছু, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। আমি এখনো পর্যন্ত খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করি, যা কিনা হয়তো বা আমি আগে পাইনি। অসাধারণ দিদি, অনেকক্ষণ আড্ডা দিলাম তোমার সঙ্গে, অনেক কিছু জানলাম, অনেক কিছু লাগলো, শিখলাম। আমারও ভীষণ ভালো লাগলো, এবং ভবিষ্যতেও তুমি যদি আবার টাইম দাও, আমরা আবার এরকম আড্ডায় বসবো। একদম। দর্শক বন্ধুদের বলছি, তোমরাও ভবিষ্যতে আরো কি ধরনের প্রশ্ন নিয়ে
আমাদের এরকম চ্যাট শো দেখতে চাও, সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাও। তোমাদের কেমন লাগছে প্রোগ্রাম সেগুলোও জানাও, এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও বলো চ্যানেলটা আরও বেশি করে সাবস্ক্রাইব করতে, প্রত্যেকটা কন্টেন্ট দেখতে। তো দিদি, একদম বিদায় নেওয়ার আগে তোমার কাছ থেকে আমি একটা উপদেশ নিতে চাই, সেটা হচ্ছে আমার দর্শকদের জন্য তুমি বলো, তোমার কি মনে হয় জীবনে ভালো থাকার মূল মন্ত্র কি হতে পারে? খুব ভালো প্রশ্ন করলে একদম শেষে। ভালো থাকার মূল মন্ত্র, ভালো থাকার মূল মন্ত্র হিসেবে আমি কিন্তু ভাই একটাই কথা দর্শক বন্ধুদের জানাবো, অলওয়েজ বি পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ কিভাবে থাকবে সেটা কিন্তু হঠাৎ একদিনে এসে যায় না, এটা কিন্তু নিজেকে সেই গ্রুমিং, সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ওপর ডিপেন্ড করে। আর একটা স্টেজের পরে অবভিয়াসলি একটা আইডেন্টিক্যাল স্ট্যাটাস তৈরি হয়ে যায়, তখন সে সেইভাবে ভাবতে পারে। এখন শেষ মুহূর্তে যে অভ্যেস দিয়ে তুমি ভালো থাকতে পারো সেটা বলবো, তুমি একটু আগে প্রশ্ন করেছিলে কিন্তু যে নিত্য পূজা, না নিত্য পূজা করার সময় না পেলেও বাড়িতে যে বড়রা আছেন তাদের আশীর্বাদ নিয়ে কোনো কাজে বেরো। যখন তুমি কোনো একটা তোমার নির্দিষ্ট কোনো কাজে বেরোচ্ছ এবং সেখানে তোমার সাকসেস রেট সেইভাবেই প্রয়োজন, তুমি বাড়িতে যিনি বড় আছেন তাদের আশীর্বাদ নিয়ে বেরো। যিনি ফটো আছে সেই ফটোর সামনে নিজে একটু ঝুঁকে দাঁড়াও, আর সবসময় হাসি মুখে থাকবে। এটা হবে আমার লাস্ট আলটিমেট ভালো থাকার মূল মন্ত্র। অসাধারণ, অসাধারণ দিদি, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। তুমিও ভীষণ ভালো থেকো। নমস্কার। সবাইকে শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই কেমন লাগলো ফিডব্যাক দেবেন। একদম, থ্যাংক ইউ।